রাত তখন 12:10। ভারতের পশ্চিমবঙ্গ থেকে রাজস্থান যাওয়ার সেই দীর্ঘ রেলপথে ট্রেনের চালক মহেন্দ্র সিং যখন পঞ্চমবারের মতো ব্রেক কষলেন, তখন সামনের ট্র্যাকে কেউ ছিল না। কিন্তু বগির ভেতরের যাত্রীরা দেখলেন ট্রেনের সামনের আলোয় একটা ছায়া দাঁড়িয়ে আছে ট্র্যাকের মাঝখানে। মাথা নেই, শুধু শরীর, আর দুটো হাত ওপরের দিকে তোলা। আর সেই একই রাতে রাজস্থানের যোধপুরের এক পুরনো হাভেলিতে, যে বাড়িতে 20 বছর ধরে কেউ থাকে না, নতুন মালিক পরিবার ঢুকল প্রথম রাতে। ভোরবেলা সেই পরিবারের বাবা পাওয়া গেল বাড়ির উঠোনে, মাটিতে পড়ে আছেন, চোখ দুটো খোলা, কিন্তু কথা বলতে পারছেন না। আর তার চারপাশে মাটিতে হাতের ছাপ, একটা নয়, দুটো নয়, গোনা হয়েছিল 17টা আলাদা আলাদা হাতের ছাপ। শ্রোতা বন্ধুরা, একটু থামুন, একটু নিজেকে গুছিয়ে নিন, কারণ আজকের ঘটনা দুটো শুনতে বসেছেন যদি, তাহলে মাঝপথে উঠে যাওয়ার উপায় নেই। এমন কিছু আছে এই দুনিয়ায় যা আমরা চোখে দেখতে পাই না, অনুভব করতে পারি না, কিন্তু সেটা থাকে, আমাদের পাশেই থাকে, আমাদের ঘরের কোণে, আমাদের পথের ধারে, আমাদের ঘুমের ভেতরে। আর সন্ধ্যা 7টা এবং রাত 9টা মানেই অশরীরীর ভয়ের আসর, যে আসরে বাতাস থমকে যায়, ঘরের আলো একটু কম মনে হয়, আর বুকের ভেতরে এক অদ্ভুত শিরশিরানি জেগে ওঠে। সেই শিরশিরানিটাকে চেনেন আপনি, কারণ প্রতিটি রাতে, প্রতিটি এপিসোডে অশরীরী আপনাকে সেই জায়গায় নিয়ে যায় যেখানে যুক্তি কাজ করে না, বিজ্ঞান থমকে যায়, আর সত্যটা ভয়ের চেয়েও বড় হয়ে ওঠে। আজকের এপিসোড 106তে আমি আপনাদের সামনে নিয়ে আসছি ভারতের দুটি ভয়ঙ্কর সত্য ঘটনা। প্রথম ঘটনাটি ঘটেছে ভারতের রেল লাইনের সেই ট্রেন ড্রাইভারের জীবনে, যিনি একা রাতের অন্ধকারে শত শত মানুষকে গন্তব্যে পৌঁছে দেন। কিন্তু যা দেখেছেন তিনি সেই রাতের পর থেকে, তা তার ঘুম কেড়ে নিয়েছে চিরতরে। ট্র্যাকের উপর যে দাঁড়িয়েছিল সে মানুষ ছিল না, আর তবুও সে বারবার ফিরে এসেছে, বারবার। দ্বিতীয় ঘটনাটি ঘটেছে রাজস্থানের যোধপুরের সেই হাভেলিতে, যেখানে 20 বছর ধরে কোনো জীবিত মানুষ ঘুমায়নি। সেই বাড়ির দেওয়ালে, মেঝেতে, ছাদে কতগুলো আত্মা বসবাস করে তার হিসাব কেউ রাখতে পারেনি। কিন্তু সেই পরিবার যেদিন প্রথম সেই বাড়িতে ঢুকল, সেই দিন রাতেই জানতে পারল এই বাড়িতে তারা একা নয়, কখনো ছিল না, কখনো থাকবেও না। প্রতিটি ঘটনাই সাম্প্রতিক, প্রতিটি ঘটনার সাক্ষী রয়েছেন একাধিক জীবিত মানুষ। তাহলে সময় নষ্ট না করে শুরু করি। ঘটনা শুরুর আগে একটাই অনুরোধ, যারা এখনও অশরীরী পরিবারের অংশ হননি, প্লিজ সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন আর পাশের বেল আইকন টিপে সকল নোটিফিকেশন অন করে নিন। আর যারা পুরনো সদস্য, আজকের এপিসোডে লাইক বাটনে ক্লিক করুন, কমেন্টে লিখুন আমি প্রস্তুত, যদি সাহস থাকে আজকের আতঙ্ক সহ্য করার। তাহলে শুরু করছি এপিসোড 106-এর প্রথম ঘটনা। প্রথম ঘটনা, রাতের রেলপথে যে থামাই ট্রেন, মহেন্দ্র সিংয়ের সেই অভিশপ্ত রাতগুলো। এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন সুরজিৎ মণ্ডল। সুরজিৎ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার বাসিন্দা। পেশায় তিনি একটি রেলওয়ে কন্ট্রাক্টর ফার্মে কাজ করেন, যার কারণে রেল লাইন ও রেল কর্মীদের সাথে তার নিবিড় যোগাযোগ রয়েছে। মহেন্দ্র সিং তারই পরিচিত একজন সিনিয়র লোকো পাইলট, যিনি এই ঘটনা সুরজিৎকে নিজে বলেছিলেন। বলতে বলতে হাত কাঁপছিল, চোখে জল আসছিল। অসংখ্য ধন্যবাদ সুরজিৎকে এই হৃদয় বিদারক এবং শিউরে ওঠার মতো সত্য ঘটনা আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। ঘটনাটি সুরজিতের ভাষায় বলছি, যেভাবে তিনি লিখে পাঠিয়েছেন সেইভাবেই তুলে ধরছি। সুরজিতের ভাষায় বলছি। মহেন্দ্র সিং মানুষটার কথা আমি অনেক বছর ধরেই জানি। বয়স তার 55-র কাছাকাছি। 24 বছর ধরে ট্রেন চালাচ্ছেন। এত বছরে কত ঝড়, কত বন্যা, কত রাত সব পার করেছেন। ট্র্যাকে গরু পড়লে থামিয়েছেন, মানুষ পড়লে থামিয়েছেন, ভূমির ধস হলে আটকে গেছেন। কিন্তু তার বলার ভঙ্গি সবসময় ছিল শান্ত, ধীর, একজন অভিজ্ঞ মানুষের মতো। কিন্তু গত বছরের মার্চ মাসে যেদিন তিনি আমাকে ফোন করলেন, সেদিন তার গলার স্বর ছিল অন্যরকম, কাঁপছিল, কথার মধ্যে থামছিলেন বারবার। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো অসুস্থ, কিন্তু না। তিনি বললেন, সুরজিৎ, আমার সাথে কিছু ঘটছে, আমি কাউকে বলতে পারছি না, তুমি বুঝবে। সেদিন বিকেলে আমি গেলাম তার বাড়িতে। বর্ধমান থেকে আসানসোল ঘন্টা 2-এর পথ। তার বাড়িতে গিয়ে দেখলাম মানুষটা শুকিয়ে গেছেন, চোখের নিচে কালো দাগ। আমি যখন ঢুকলাম তখন তিনি বসেছিলেন চুপচাপ, হাতে 1 কাপ চা, কিন্তু চা ঠান্ডা হয়ে গেছে, তিনি খেয়াল করেননি। তার স্ত্রী আমাকে বললেন, সুরজিৎ দা, উনি গত 3 সপ্তাহ ধরে ঘুমাচ্ছেন না ঠিকমতো, রাতে উঠে বসে থাকেন, কথা বলেন না, শুধু জানালার দিকে তাকিয়ে থাকেন। সেই বিকেলে মহেন্দ্র সিং আমাকে সব বললেন। যা শুনলাম তা আমার ঘুম কেড়ে নিয়েছে কয়েক রাতের জন্য। ঘটনার শুরু 2024 সালের ফেব্রুয়ারির শেষ সপ্তাহে।
সেই রাতে মহেন্দ্র সিংয়ের ডিউটি ছিল একটি দীর্ঘ রুটে, পশ্চিমবঙ্গ থেকে রাজস্থানের জয়পুর পর্যন্ত একটি সুপারফাস্ট এক্সপ্রেসের লোকো পাইলটের। রাত 10:30টায় গাড়ি ছেড়েছে। মহেন্দ্র সিং কেবিনে বসে আছেন, পাশে তার সহকারী লোকো পাইলট রমেশ কুমার, বয়সে অনেক ছোট, মাত্র 3 বছর হলো চাকরিতে ঢুকেছে। রাতের ট্রেন চালানো অন্যরকম, রাস্তার মতো পথচারী নেই, কিন্তু যেটুকু আলো সামনের হেডলাইটে পড়ে সেটুকুই ভরসা। দুই পাশে অন্ধকার, কখনো মাঠ, কখনো জঙ্গল, কখনো ছোট ছোট স্টেশন। মহেন্দ্র সিং এই পথে অনেকবার গেছেন, পথটা তার চেনা। ঝাড়খণ্ড পার হয়ে যখন ট্রেন মধ্যপ্রদেশের সীমানায় ঢুকল, তখন রাত 12টা পার হয়ে গেছে। এই অংশে ট্র্যাকটা একটু নির্জন, দুই পাশে শাল আর সেগুনের জঙ্গল, মাঝে মাঝে নদীর ব্রিজ। স্টেশন থেকে স্টেশনের দূরত্ব বেশি এই এলাকায়। ট্রেন ঘন্টায় প্রায় 100 কিলোমিটার বেগে ছুটছে। হঠাৎ মহেন্দ্র সিং দেখলেন ট্র্যাকের ওপর কেউ দাঁড়িয়ে আছে। সামনের হেডলাইটের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে একটা মানুষের অবয়ব ট্র্যাকের ঠিক মাঝখানে। মহেন্দ্র সিং তৎক্ষণাৎ ব্রেক কষলেন। এতগুলো বগি ট্রেন ঘন্টায় 100 কিলোমিটারে চলছে, থামাতে সময় লাগে, কিন্তু তিনি ব্রেক কষলেন। ট্রেনের কামরায় যাত্রীরা ঘুম থেকে জেগে উঠল হ্যাঁচকা টানে। চা খাওয়া বন্ধ হলো, কথা থামল। ট্রেন ধীর হলো, আস্তে আস্তে থামল, কিন্তু সেই অবয়ব নেই। মহেন্দ্র সিং রমেশকে বললেন, দেখলি ট্র্যাকে কেউ ছিল? রমেশ বলল, আমিও দেখেছি স্যার, কিন্তু এখন তো নেই। তারা দুজনে নেমে ট্র্যাক পরীক্ষা করলেন। কেউ নেই, কোনো মানুষ নেই, কোনো পশু নেই, ট্র্যাকের আশেপাশে কোনো পায়ের চিহ্নও নেই। মহেন্দ্র সিং ভাবলেন হয়তো ক্লান্তির কারণে মনের ভুল। রাত 12টায় দীর্ঘ ড্রাইভিংয়ে চোখে ধোকা হতেই পারে। তিনি আবার ট্রেন স্টার্ট করলেন। আধ ঘন্টা পরে দ্বিতীয়বার, এবারও ট্র্যাকে সেই অবয়ব, একই জায়গায় নয়, আরও সামনে, কিন্তু এবার একটু বেশি স্পষ্ট। মহেন্দ্র সিং আলোয় দেখলেন অবয়বটা লম্বা, কিন্তু তার মাথার অংশটা নেই, কাঁচ পর্যন্ত আছে, তারপর শূন্য, মাথাবিহীন একটা মানুষের মতো শরীর ট্র্যাকের মাঝখানে দাঁড়িয়ে আছে। এবার রমেশ চিৎকার করে উঠল। মহেন্দ্র সিং আবার ব্রেক কষলেন। ট্রেন থামল, আবার নেমে দেখলেন আবার কিছু নেই। এবার মহেন্দ্র সিং গার্ডকে রিপোর্ট করলেন। গার্ড সাহেব সামনে গিয়ে দেখলেন কিছু নেই। তিনি বললেন, স্যার আপনি ক্লান্ত, চোখের ভুল, চালিয়ে যান। মহেন্দ্র সিং আবার ট্রেন চালালেন, কিন্তু তার হাত তখনও কাঁপছে। রমেশ পাশে বসে চুপ করে আছে, মুখ সাদা হয়ে গেছে। তৃতীয়বার যখন সেই অবয়ব দেখা গেল, তখন রাত প্রায় 2টো। এবার অবয়বটা আগের চেয়ে আলাদা। এবার মাথা আছে, কিন্তু মাথাটা পেছন দিকে ঘোরানো, মুখ দেখা যাচ্ছে না, কারণ মাথা ঘুরিয়ে পেছনে তাকিয়ে আছে। আর তার 2টো হাত ট্রেনের দিকে তোলা, থামো থামো এই ভঙ্গিতে। মহেন্দ্র সিং এবার ব্রেক কষলেন না, কারণ তিনি দেখলেন ট্র্যাকের পাশে কিছু একটা, কয়েকটা ছোট বাচ্চা বসে আছে ট্র্যাকের পাশে। ট্র্যাক থেকে হাত 2 দূরে তারা ঘুমিয়ে পড়েছে। পরে জানা গেছে পাশের গ্রামের কয়েকটি বাচ্চা কোনোভাবে ট্র্যাকের পাশে খেলতে বেরিয়ে ঘুমিয়ে পড়েছিল। ট্রেন তাদের দিকে ছুটে যাচ্ছিল। মহেন্দ্র সিং ট্রেন থামালেন, শীষ দিলেন। বাচ্চাগুলো জেগে উঠল। গ্রামের লোকজন এলো, বাচ্চারা নিরাপদে সরে গেল। সেই মুহূর্তে মহেন্দ্র সিং পেছনে ফিরলেন। সেই অবয়ব আর নেই। কিন্তু মহেন্দ্র সিং থামলেন না, কারণ এই ঘটনার পর যা হলো তা ছিল আসল ভয়ের শুরু। ট্রেন আবার চলল, সবাই নিজের জায়গায় ফিরে গেল। রমেশ তখনও চুপচাপ। মহেন্দ্র সিং ট্রেন চালাচ্ছেন। রাত তখন 3টে পার হয়েছে। হঠাৎ লোকো কেবিনের ভেতরে একটা ঠান্ডা বাতাস এলো। জানালা বন্ধ, দরজা বন্ধ, তবু ওই বাতাস ভেজা, ভারী, যেন কোনো বদ্ধ জায়গার বাতাস। তারপর মহেন্দ্র সিং টের পেলেন কেউ তার কাঁধে হাত রেখেছে। তিনি চমকে পেছনে তাকালেন, কেউ নেই, কিন্তু তার কাঁধে সেই অনুভূতি থেকেই গেল, যেন কেউ হাত রেখে দাঁড়িয়ে আছে তার পেছনে। রমেশও অনুভব করল কিছু একটা। সে বলল, স্যার কেউ একজন আছে, কেবিনে কেউ আছে। রমেশের গলা কাঁপছে। মহেন্দ্র সিং পেছনে তাকালেন। কেবিনটা ছোট, সেখানে দুজনের বেশি জায়গা হয় না, কিন্তু সেই মুহূর্তে কেবিনের ভেতরে একটা অনুভূতি, যেন তৃতীয় কেউ আছে। নিঃশ্বাস শোনা যাচ্ছে, কিন্তু মহেন্দ্র সিং আর রমেশের নিঃশ্বাসের সাথে মেলে না। তৃতীয় একটা নিঃশ্বাস, ভারী আর ধীর। রমেশ চিৎকার দিয়ে উঠল। মহেন্দ্র সিং সামলে নিলেন। ট্রেন থামাতে পারবেন না মাঝপথে। তিনি ট্রেন চালাতে থাকলেন। তার হাত কাঁপছে, ঘাম ঝরছে, কিন্তু তিনি চালাচ্ছেন। তৃতীয় সেই নিঃশ্বাস বেশ কিছুক্ষণ ছিল, তারপর ধীরে ধীরে মিলিয়ে গেল। কেবিনের তাপমাত্রা আবার স্বাভাবিক হল। কিন্তু চতুর্থবার যখন সেই অবয়ব দেখা গেল, তখন রাত 3:30। এবার অবয়বটা আর ট্র্যাকে নেই। অবয়বটা দাঁড়িয়ে আছে ট্র্যাকের পাশে, একটা পুরনো সিগন্যাল পোলের কাছে।
মহেন্দ্র সিং স্পষ্ট দেখলেন, এবার অবয়বটার মুখ দেখা যাচ্ছে, একজন মধ্যবয়সী মানুষের মুখ, চোখে গভীর বেদনা। সে তাকিয়ে আছে ট্রেনের দিকে, সরাসরি মহেন্দ্র সিংয়ের দিকে। তারপর সে আস্তে আস্তে হাত তুলল। এবার থামো বলছে না, এবার যেন ডাকছে, আয়, এদিকে আয়। মহেন্দ্র সিং ব্রেক কষলেন না, কিন্তু সেই দৃশ্য চোখে লেগে থাকল। সেই রাতে আরও একবার, পঞ্চমবার সেই অবয়ব দেখা দিল। এবার ট্র্যাকের ওপরেই। মহেন্দ্র সিং ব্রেক কষলেন আবার। ট্রেন থামল। নেমে দেখলেন ট্র্যাকের মাঝখানে একটা জিনিস পড়ে আছে, একটা পুরনো ব্যাগ। ব্যাগের ভেতরে কি ছিল জানা যায়নি, কারণ রেলওয়ে পুলিশ এসে সেটা নিয়ে গেছে। কিন্তু ট্রেন না থামলে সেই ব্যাগে ধাক্কা লাগত, কি হতো বলা মুশকিল। সেই রাতে রাজস্থানে পৌঁছানোর পর মহেন্দ্র সিং তার রিপোর্টে শুধু লিখলেন, ট্র্যাকে বাধা 5 বার। কারণটা লিখলেন না, কারণটা কে বিশ্বাস করবে? কিন্তু সেই রাতের ঘটনা শেষ হয়নি সেখানেই, বরং সেই রাতের পরে যা শুরু হলো তা মহেন্দ্র সিংয়ের জীবন বদলে দিল। জয়পুর থেকে ফিরে বাড়ি পৌঁছলেন পরদিন সন্ধ্যায়। সারাদিন ঘুমানোর চেষ্টা করলেন, কিন্তু ঘুম এলো না। চোখ বুঝলেই দেখতে পাচ্ছেন সেই মুখ, সেই বেদনা ভরা মুখ, সেই ওপরে তোলা হাত। প্রথম রাতে স্বপ্ন দেখলেন তিনি ট্রেন চালাচ্ছেন, কিন্তু ট্রেনে যাত্রী নেই, পুরো ট্রেন খালি। আর প্রতিটি স্টেশনে সেই একই মানুষটা দাঁড়িয়ে আছে, বেদনা ভরা মুখ নিয়ে, কিন্তু উঠছে না ট্রেনে, শুধু তাকিয়ে আছে। দ্বিতীয় রাতে স্বপ্নটা বদলালো। সেই মানুষটা এবার ট্রেনে উঠে পড়ল, মহেন্দ্র সিংয়ের পেছনে এসে দাঁড়ালো, কান্না করছে, নিঃশব্দ কান্না। তারপর ফিসফিস করে বলল, আমার পরিচয় দিয়ে যাও, আমার পরিচয় দিয়ে যাও। মহেন্দ্র সিং স্বপ্নেও বুঝতে পারলেন না কথাটার মানে কি। ঘুম ভেঙে উঠে বসলেন। ঘর অন্ধকার, স্ত্রী পাশে ঘুমাচ্ছেন, কিন্তু ঘরে সেই ভেজা ঠান্ডা বাতাস। তৃতীয় রাতে মহেন্দ্র সিং ঘুমাতে পারলেন না, শুধু শুয়ে রইলেন। রাত 2টোর দিকে ঘরের দরজায় টোকা পড়ল। তার স্ত্রী জাগলেন না। মহেন্দ্র সিং একা উঠলেন, দরজা খুললেন। বাইরে কেউ নেই, কিন্তু দরজার সামনে মাটিতে একটা ছবি, পুরনো, কালো সাদা, একজন মানুষের ছবি। মহেন্দ্র সিং চিনতে পারলেন তাকে। সেই রাতে ট্র্যাকে যে অবয়ব দেখেছিলেন, এই সেই মুখ। কিন্তু এই ছবি কোথা থেকে এলো, কে এনে রাখল রাত 2টোয়? পরদিন মহেন্দ্র সিং সেই ছবি নিয়ে গেলেন তার রেলওয়ে সহকর্মীদের কাছে। কেউ চিনল না, কিন্তু তাদের একজন, যিনি অনেক পুরনো কর্মী, বছর 30-এরও বেশি ধরে এই রুটে কাজ করেছেন, তিনি ছবিটা দেখেই চুপ করে গেলেন। এই মানুষটাকে তুমি কোথায় পেলে? তিনি জিজ্ঞেস করলেন। মহেন্দ্র সিং বললেন। সেই পুরনো কর্মী বললেন, এই মানুষটার নাম রামপ্রসাদ গুপ্তা। 15 বছর আগে এই রুটেই দুর্ঘটনা ঘটেছিল। রামপ্রসাদ ছিলেন সেই ট্রেনের লোকো পাইলট। তার ট্রেন একটা লুপ লাইনে ঢুকে পড়েছিল, কারণ ট্র্যাকের সিগন্যাল ফেল করেছিল। তিনি ব্রেক কষেছিলেন, কিন্তু ট্রেন থামেনি। সেই দুর্ঘটনায় তিনি মারা যান। মহেন্দ্র সিং স্থির হয়ে শুনলেন। কিন্তু সবচেয়ে বড় কথা, সেই পুরনো কর্মী বললেন, রামপ্রসাদের পরিচয় কখনো সরকারি কাগজে ঠিকমতো লেখা হয়নি। দুর্ঘটনার পরে তদন্ত হয়েছিল, কিন্তু দোষটা তার ওপরেই চাপানো হয়েছিল। তার পরিবার আপিল করেছিল। তারা বলেছিল সিগন্যাল ফেল হয়েছিল, রামপ্রসাদের দোষ ছিল না। কিন্তু সেই আপিল কোনোদিন নিষ্পত্তি হয়নি। রামপ্রসাদ গুপ্তা আজও সরকারি কাগজে দোষী চালক হিসেবে লেখা। আমার পরিচয় দিয়ে যাও, সেই কথাটার মানে এখন বুঝলেন মহেন্দ্র সিং। রামপ্রসাদ গুপ্তা তার পরিচয় চাইছেন, তার নির্দোষ পরিচয়, যে পরিচয় তার নামের পাশে লেখা হয়নি। মহেন্দ্র সিং এরপর কয়েক সপ্তাহ ধরে খোঁজ করলেন। রেলওয়ের পুরনো রেকর্ড, পুরনো সহকর্মী, রামপ্রসাদের পরিবারকে খুঁজে পেলেন মধ্যপ্রদেশের একটি ছোট্ট শহরে। রামপ্রসাদের বৃদ্ধা স্ত্রী আর তার একটি ছেলে। তারা শুনে অবাক হননি। বললেন, আমরা জানতাম বাবা কোনোদিন চুপ করে থাকবেন না, উনি সারা জীবন সৎ মানুষ ছিলেন। মহেন্দ্র সিং সেই পরিবারের হয়ে আবার আবেদন করলেন রেলওয়ে কর্তৃপক্ষের কাছে। নতুন প্রমাণ উপস্থাপন করলেন, পুরনো মেইনটেনেন্স রেকর্ড, যেখানে সেই সিগন্যালের ত্রুটির উল্লেখ ছিল। অনেক কাঠখড় পুড়িয়ে, অনেক দরজায় ধাক্কা দিয়ে সেই আবেদন গৃহীত হল। 8 মাস পরে রেলওয়ে বিভাগ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল, রামপ্রসাদ গুপ্তা নির্দোষ ছিলেন। সেই দুর্ঘটনার দায় ছিল সিগন্যাল ব্যবস্থার, ব্যক্তিগতভাবে রামপ্রসাদ গুপ্তার নয়। সেই দিনটার কথা মহেন্দ্র সিং আমাকে বলেছিলেন কেঁদে কেঁদে। তিনি বলেছিলেন, সুরজিৎ,
সেই রাতের ঘোষণার রাতে আমি প্রথমবার শান্তিতে ঘুমালাম, আর স্বপ্নে দেখলাম রামপ্রসাদ দা ট্রেনে বসে আছেন, কিন্তু এবার আর বেদনা ভরা মুখ নেই, এবার তার মুখে শান্তি। তিনি আমার দিকে তাকিয়ে মাথা নাড়লেন। ধন্যবাদ। কিন্তু মহেন্দ্র সিংয়ের ঘটনা কি এখানেই শেষ? না, কারণ এরপর একটা ঘটনা ঘটল যা কোনো যুক্তিতে ব্যাখ্যা করা যায় না। রামপ্রসাদ গুপ্তার পরিচয় পুনরুদ্ধারের পরে মহেন্দ্র সিং একদিন আবার সেই রুটে ট্রেন চালাচ্ছিলেন, সেই একই পথ, মধ্যপ্রদেশের সেই অংশে। রাত তখন প্রায় 2টো, সেই একই জায়গার কাছাকাছি। মহেন্দ্র সিং দেখলেন ট্র্যাকের পাশে সেই পুরনো সিগন্যাল পোলের কাছে একটা আলো, কিন্তু এই আলো নীল বা লাল নয়, সাদা, উজ্জ্বল সাদা। আর সেই আলোর মধ্যে একটা অবয়ব দাঁড়িয়ে, রামপ্রসাদ। কিন্তু এবার তার মুখ দেখা যাচ্ছে, পরিষ্কার, স্পষ্ট, সেই একই মুখ, কিন্তু এখন শান্ত। আর সে হাত তুলেছে, কিন্তু থামো বলার ভঙ্গিতে নয়, বিদায়ের ভঙ্গিতে। মহেন্দ্র সিং এক পলকের জন্য থামলেন না, ব্রেক কষলেন না, শুধু হাত তুললেন সেই আলোর দিকে। তারপর আলোটা মিলিয়ে গেল। মহেন্দ্র সিং আর কোনোদিন সেই অবয়ব দেখেননি। আর সেই রাতের পর থেকে ঘুম ফিরে এসছে তার, স্বপ্ন আসে না আর। তিনি আমাকে শেষে বলেছিলেন, সুরজিৎ, সেই রাতগুলোতে আমি ভয় পেয়েছিলাম, এটা সত্যি, কিন্তু এখন পেছন ফিরে ভাবলে মনে হয় ভয় পাওয়াটা ঠিক হয়নি। রামপ্রসাদ দা আমাকে থামাতে আসেননি, তিনি আমাকে সাহায্য চাইতে এসেছিলেন। সব মানুষই সাহায্য চায়, জীবিত হোক বা না হোক। এই ছিল আজকের প্রথম ঘটনা। সন্ধ্যা 7টা এবং রাত 9টা মানেই অশরীরীর ভয়ের আসর। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনারা কি ধরনের ঘটনা শুনতে চান সেটাও কমেন্টে জানাতে পারেন। আর মনে রাখবেন, অশরীরী কখনো কালো জাদু, অন্ধবিশ্বাস ও কুসংস্কারকে প্রমোট করে না। অশরীরীর সকল ঘটনা আপনি বিশ্বাস করবেন কি করবেন না সেটা একান্তই আপনার নিজের ব্যাপার, তবে বিনোদন হিসেবে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। এবার প্রস্তুত হন আজকের দ্বিতীয় ঘটনার জন্য। আমরা এবার পাড়ি দেব রাজস্থানের যোধপুরে, সেই পুরনো হাভেলিতে যার দেওয়ালে দেওয়ালে শুধু ইতিহাস নয়, আছে এমন কিছু যারা ইতিহাসের পরেও থেকে গেছে। দ্বিতীয় ঘটনা, যোধপুরের সেই হাভেলি যেখানে 17টা হাতের ছাপ বলে দিয়েছিল বাড়িতে কতজন থাকে। এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন দেবাঞ্জলি রাঠোর। দেবাঞ্জলি রাজস্থানের যোধপুর শহরের বাসিন্দা। পেশায় তিনি একটি বেসরকারি ব্যাংকে কর্মরতা। তার স্বামী বিক্রম রাঠোর রাজস্থানের একটি সরকারি দপ্তরে কাজ করেন। 2024 সালের শেষ দিকে তারা একটি পুরনো হাভেলি কিনেছিলেন। সেই হাভেলিতে তাদের প্রথম রাতের যা ঘটেছিল তা শুনলে আপনার বুকের রক্ত জমে যাবে। অসংখ্য ধন্যবাদ দেবাঞ্জলিকে তার এই ভয়ঙ্কর অভিজ্ঞতা আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। ঘটনাটি দেবাঞ্জলির ভাষায় বলছি। আমরা স্বপ্ন দেখছিলাম অনেক দিন ধরে, একটা পুরনো বাড়ি, একটা সুন্দর হাভেলি, যেখানে আমার ছেলে কার্তিক বড় হবে, যেখানে আমরা বুড়ো হব একসাথে। যোধপুরের নীল বাড়িগুলোর মধ্যে একটা পুরনো হাভেলিতে থাকার ইচ্ছে আমার অনেক দিনের। 2024 সালের অক্টোবর মাসে সেই সুযোগ এলো। যোধপুরের পুরনো শহরের একটু বাইরে মেহরানগড় দুর্গের দক্ষিণ দিকে একটা হাভেলি বিক্রি হচ্ছিল, প্রায় 200 বছর পুরনো। বড় উঠোন, বিশাল দরজা, ওপরে 3টে বড় ঘর, নিচে 2টো, একটা কূপ উঠোনে। বাইরে থেকে দেখলে মনে হয় যেন রাজস্থানের কোনো পুরনো জমিদার বাড়ি। দাম কম, খুব কম, কারণ 20 বছর ধরে কেউ থাকেনি এতে। আমার স্বামী বিক্রম একটু সন্দেহ করেছিলেন, 20 বছর কেউ থাকেনি কেন, তিনি জিজ্ঞেস করেছিলেন। এলাকার মানুষজন বলেছিল আগের মালিক পরিবার শহর ছেড়ে চলে গেছে, তখন থেকে বাড়িটা বন্ধ, স্থানীয় কেউ কিনতে চায়নি। কারণ জিজ্ঞেস করলে কেউ সরাসরি বলতো না, শুধু বলতো পুরনো বাড়ি, একটু পুরনো হাওয়া আছে। পুরনো হাওয়া। আমরা পাত্তা দিইনি। বাড়িটা পরিষ্কার করা হলো, রং করা হলো, মেরামত করা হলো। 1 মাস সময় লাগলো। তারপর নভেম্বরের মাঝামাঝি আমরা উঠলাম সেই বাড়িতে। প্রথম দিনের কথা বলছি। দুপুরে উঠলাম, জিনিসপত্র সাজালাম। সন্ধ্যায় পাড়া প্রতিবেশীরা এলেন শুভেচ্ছা জানাতে। চা নাস্তা হলো। বাড়িটা নতুন রঙে সুন্দর লাগছে। উঠোনের কূপের পাশে কার্তিক খেলছে, বয়স তখন 7 বছর।
সন্ধ্যার আগে সবাই চলে গেলেন। সেই সন্ধ্যায় প্রথম অদ্ভুত ঘটনাটা ঘটল। কার্তিক উঠোনে খেলছিল, আমি রান্নাঘরে। হঠাৎ কার্তিক ছুটে এলো, মা, ওই ঘরে কে? কোন ঘরে? ওই ওপরের বন্ধ ঘরে কে যেন হাঁটছে। ওপরের বন্ধ ঘর? সেটা এখনো পরিষ্কার করা হয়নি, তালা দেওয়া। আমি গেলাম, দরজার বাইরে দাঁড়িয়ে শুনলাম। কিছু শুনতে পেলাম না। বললাম, না রে, কেউ নেই, হয়তো বাতাসের শব্দ। কার্তিক বলল, না মা, হাঁটার শব্দ। একজন না, অনেকজন। অনেকজন? আমি গুরুত্ব দিইনি। বললাম, পুরনো বাড়ি, মাঝে মাঝে শব্দ হয়। রাতের খাওয়া হলো, কার্তিক ঘুমালো, আমি আর বিক্রম নিচের বড় ঘরে শুলাম। রাত তখন 11:30 হবে। আমার ঘুম হচ্ছিল না। বাড়িতে প্রথম রাত, একটা উত্তেজনা আছে। বিক্রম ঘুমিয়ে পড়েছে। হঠাৎ উঠোন থেকে একটা শব্দ এলো, পাথরের ওপর কিছু পড়ার শব্দ। আমি ভাবলাম হয়তো বিড়াল বা কোনো পশু, কিন্তু শব্দটা থামল না, বরং বাড়তে লাগলো। আমি উঠলাম। উঠোনের দিকে জানালা আছে। জানালার পর্দা সরিয়ে বাইরে তাকালাম। উঠোনে কেউ নেই, কিন্তু উঠোনের কূপের চারপাশে কিছু একটা নড়ছে। আলো আধারিতে স্পষ্ট দেখা যাচ্ছে না, কিন্তু মনে হচ্ছে ছায়া। একটা না, অনেকগুলো ছায়া ধীরে ধীরে ঘুরছে কূপের চারপাশে। আমি চোখ কচলালাম, ভাবলাম ঘুম ঘুম চোখে ভুল দেখছি। আবার তাকালাম, ছায়াগুলো থেমে গেছে। আমি বিক্রমকে ডাকলাম না, ফিরে শুলাম। মিনিট 15 পরে ঘরের ছাদ থেকে একটা শব্দ, মৃদু কিন্তু স্পষ্ট, যেন কেউ ছাদে হাঁটছে। এক জোড়া পা নয়, অনেক জোড়া পা। আমি বিক্রমকে ঠেলা দিলাম, সে উঠে বসল। কি হলো? শোনো। সে শুনল। ছাদে সেই শব্দ। তার মুখ একটু শক্ত হলো। পুরনো বাড়ি, ছাদের ঢালাই সরছে হয়তো। 15 মিনিট ধরে। সে উঠল, লাইট জ্বালালো। আমি ওপরে দেখে আসি। আমি বললাম, একা যেও না। আমরা দুজনে ওপরে গেলাম। ছাদে উঠলাম, কেউ নেই, ছাদ পরিষ্কার। কিন্তু ছাদের একটা কোণে, যেখানে পুরনো লেপ ও আসবাব রাখা ছিল, সেগুলো সরানো। কে সরালো? আমরা তো কিছু সরাইনি। আরো ভালো করে আলো জ্বেলে দেখলাম। বিক্রম হঠাৎ থেমে গেল। আমার হাত চেপে পড়ল। ছাদের মেঝেতে হাতের ছাপ। কিন্তু শুধু হাতের ছাপ না, এলোমেলো ছড়ানো হাতের ছাপ, বিভিন্ন আকারের, বড়, মাঝারি, ছোট, যেন অনেকজন মানুষ হাত দিয়ে মাটি স্পর্শ করেছে। বিক্রম গুনল, 17টা। 17টা আলাদা হাতের ছাপ। আমাদের পরিবার 3 জন। এই বাড়িতে 17 জনের হাতের ছাপ কোথা থেকে এলো? সেই রাতে আমরা আর ঘুমাইনি। কার্তিককে ডেকে তুলে নিচে নিয়ে এলাম। 3 জন মিলে নিচের ঘরে দরজা বন্ধ করে বসে রইলাম। কিন্তু সেই রাতে তখন অনেকটা বাকি। রাত 1টার দিকে নিচের ঘরের দরজায় টোকা পড়ল। শুধু একটা টোকা না, 3টে। একটু থেমে আবার 3টে, তাল মেনে। বিক্রম উঠল। কে? কোনো সাড়া নেই। কে বাইরে? নিস্তব্ধ। বিক্রম দরজা খুলল। বাইরে কেউ নেই, করিডর ফাঁকা। কিন্তু করিডরের মেঝেতে, দরজার ঠিক সামনে, আবার সেই হাতের ছাপ। একটা হাতের ছাপ, ছোট হাত, শিশুর হাতের মতো। বিক্রম দরজা বন্ধ করল, আমার দিকে তাকালো। আমরা কথা বললাম না। কার্তিক তখন আমার কোলে মাথা দিয়ে শুয়ে আছে। আমি তার মাথায় হাত বোলাচ্ছি। হঠাৎ কার্তিক কথা বলল ঘুমের মধ্যে। ওরা বলছে ওরা এখানেই থাকে। আমি শিউরে উঠলাম। কে বলছে? কার্তিক ঘুমের মধ্যেই বলল, ওই বাচ্চারা, অনেকগুলো বাচ্চা, বলছে এটা তাদের বাড়ি। ওই বাচ্চারা। আমি বিক্রমের দিকে তাকালাম। বিক্রমের মুখ সাদা। সেই রাতে আর কোনো কথা হলো না। ভোর হওয়ার অপেক্ষায় বসে রইলাম। ভোরের আলো ফুটতেই বিক্রম উঠোনে গেল। উঠোনে বাবাকে পাওয়া গেল মাটিতে পড়ে আছেন। না, বিক্রমের বাবা সেই রাতে আমাদের কাছে ছিলেন না। বিক্রমের বাবা থাকেন শহরে, আমাদের পুরনো ফ্ল্যাটে। তাহলে উঠোনে কে পড়ে আছেন? একটু কাছে গিয়ে বিক্রম থমকে গেল। মাটিতে পড়ে থাকা মানুষটা বিক্রমের বাবা নয়, একজন বৃদ্ধ মানুষ, কিন্তু অচেনা। সাদা পোশাক, ধুলায় মাখা, চোখ দুটো খোলা, কিন্তু কথা বলতে পারছেন না। বিক্রম তার কাছে গিয়ে ধরল। কে আপনি? কিভাবে এলেন? বৃদ্ধ মানুষটা শুধু বিক্রমের চোখের দিকে তাকিয়ে থাকলেন, কথা বলতে পারছেন না। আমরা অ্যাম্বুলেন্স ডাকলাম।
বৃদ্ধকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। তার চারপাশে মাটিতে সেই হাতের ছাপ, 17টা, ঠিক যেমন ছাদে ছিল। হাসপাতালে জানা গেল বৃদ্ধ ভদ্রলোকের নাম হরিলাল মারওয়াড়ি, বয়স 72। তিনি হলেন এই হাভেলির আগের মালিকের বাবা। 20 বছর আগে এই বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন। তারপর থেকে শহরের অন্য একটা জায়গায় থাকতেন। কিন্তু সেই রাতে তিনি কেন এখানে এলেন, কিভাবে এলেন? হাসপাতালে কদিন পরে যখন তিনি কথা বলতে পারলেন, আমি নিজে গেলাম তার সাথে কথা বলতে। তিনি আমাকে দেখে অনেকক্ষণ চুপ করে থাকলেন। তারপর বললেন, বেটি, ওই বাড়িতে থাকবেন না। কেন? ওই বাড়িতে অনেকে আছে, আমরা জানতাম, তাই ছেড়ে গিয়েছিলাম। কে আছে? তিনি একটা দীর্ঘশ্বাস ফেললেন, তারপর ধীরে ধীরে বললেন, সেই হাভেলির ইতিহাস বহু পুরনো। প্রায় 150 বছর আগে সেই বাড়িতে একজন বড় জমিদার থাকতেন, নাম জগন্নাথ সিং। জমিদার সাহেব ধনী ছিলেন কিন্তু নিষ্ঠুর। তার বাড়িতে অনেক বাধা শ্রমিক ছিল। তাদের পরিবার সমেত বাস করত বাড়ির পেছনের অংশে। তাদের মধ্যে অনেক শিশুও ছিল। একবার দুর্ভিক্ষে পুরো এলাকা কাঁদছে। জমিদার সাহেবের গোলায় ধান, কিন্তু তিনি দিলেন না। বাড়িতে যে শ্রমিক পরিবারগুলো ছিল তারা ক্রমশ অসুস্থ হতে লাগল। শিশুরা মরতে লাগলো একে একে। জমিদার সাহেব তখনও দরজা খুললেন না। সেই বাড়ির কুয়োর জলে পড়ে যাদের পাওয়া গিয়েছিল তাদের মধ্যে ছিল 11টি শিশু। 11টি শিশু। কুয়ো সেটাই যেটা আজও আমাদের উঠোনে আছে। হরিলালবাবু বললেন, আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি এই বাড়িতে। রাতে ছাদে হাঁটার শব্দ শুনেছি, উঠোনে কূপের কাছে ছায়া দেখেছি। প্রথম প্রথম ভয় পেতাম, তারপর ধীরে ধীরে বুঝলাম ওরা আমাদের ক্ষতি করে না, ওরা শুধু থাকে, ওদের বাড়িতেই থাকে। কিন্তু একটা কারণে তাদের পরিবার চলে যেতে বাধ্য হয়েছিল। হরিলাল বাবুর ছেলে, মানে এই বাড়ির শেষ মালিক, একদিন রাতে সিদ্ধান্ত নিয়েছিল কুয়োটা বন্ধ করবে, সিমেন্ট দিয়ে ঢেকে দেবে। সেই রাতে সে কুয়োর কাছে গিয়েছিল। পরের দিন সকালে তাকে ঠিক সেখানেই পাওয়া গিয়েছিল, মাটিতে পড়ে, একইভাবে, কথা বলতে পারছে না। হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তিনি সুস্থ হয়েছিলেন, কিন্তু সেই রাতের কথা কিছুই মনে নেই তার। সেই ঘটনার পরই পরিবার বাড়ি ছেড়ে গিয়েছিল। হরিলালবাবু বললেন, ওই বাচ্চারা ওই বাড়িতে আছে, ওরা ভালোবাসা চায়। ওদের কুয়ো বন্ধ করলে ওরা রাগ করে, কিন্তু যদি তুমি ওদের সাথে থাকতে পারো, ওদের স্বীকার করতে পারো, তাহলে ওরা কিছু করে না। কথাগুলো শুনে আমার মাথা ঘুরতে লাগলো। ওদের স্বীকার করো, 11টি শিশুকে স্বীকার করো। আমি বাড়ি ফিরলাম, বিক্রমকে সব বললাম। বিক্রম বলল, চলো চলে যাই। কিন্তু সেই রাতে কার্তিক আমাকে একটা কথা বলল। সে বলল, মা, ওই বাচ্চারা আমার সাথে খেলতে চায়। ওরা বলছে কেউ কখনো ওদের সাথে খেলে না। কেউ কখনো ওদের সাথে খেলে না। 150 বছর ধরে এই শিশুরা ওই বাড়িতে আছে। কোনো খেলার সাথী নেই, কেউ স্বীকার করে না, সবাই ভয় পেয়ে চলে যায়। সেই রাতে আমি একটা সিদ্ধান্ত নিলাম, যেটা হয়তো অনেকে পাগলামি বলবে। আমি উঠোনে গেলাম, কূপের কাছে গেলাম, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলাম। তারপর বললাম, জোরে নয়, আস্তে কিন্তু স্পষ্ট করে, আমি জানি তোমরা আছো। আমি জানি এটা তোমাদের বাড়ি। তোমাদের যা হয়েছিল সেটা অন্যায় ছিল। তোমরা অন্যায়ের শিকার হয়েছিলে। আমি তোমাদের এখানে থাকার অধিকার মানি। কূপের থেকে একটা বাতাস এলো, ঠান্ডা কিন্তু ভারী নয়, হালকা। তারপর থেকে বাড়িতে হাঁটার শব্দ হয় আজও। ছাদে মাঝে মাঝে পায়ের শব্দ হয়, কিন্তু আর ভয় লাগে না। কার্তিক মাঝে মাঝে একা খেলে। আমি জিজ্ঞেস করলে বলে, ওদের সাথে খেলছি মা। কিন্তু একটা রাতের কথা আলাদা করে বলতে হবে। সেটা হলো বাড়িতে আসার প্রায় 2 মাস পরের ঘটনা। সেই রাতে আমার মেয়ের জ্বর এসেছিল। মানে আমার মেয়ে নেই, কার্তিক একাই সন্তান আমাদের। কিন্তু সেই রাতে বাড়ির ভেতর থেকে একটা মেয়ের কান্নার শব্দ এলো। ছোট মেয়ের কান্না, মৃদু কিন্তু টানা। আমি উঠলাম। শব্দটা আসছে ওপরের বন্ধ ঘর থেকে, সেই ঘর যেটা এখনো খোলা হয়নি। আমি একা ওপরে গেলাম, দরজার সামনে দাঁড়ালাম। কান্নার শব্দ বন্ধ হয়ে গেল। আমি দরজায় হাত রাখলাম,
বললাম, কিছু হয়নি, আমি এখানে আছি। দরজার ভেতর থেকে একটা অনুভূতি, যেন কেউ দরজার ওপাশে দাঁড়িয়ে হাত রেখেছে দরজায়। আমি হাত সরালাম না, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলাম। তারপর সেই অনুভূতি চলে গেল। সেদিনের পর থেকে বাড়িটা একটু শান্ত হয়েছে। শব্দ হয়, ছায়া দেখি মাঝে মাঝে, কিন্তু সেটা যেন এখন আর ভয়ের নয়, যেন পরিচিত। হরিলাল বাবু পরে একদিন বাড়িতে এলেন, অনেক দিন পর। উঠোনে দাঁড়িয়ে কূপের দিকে তাকালেন, চোখে জল এলো। তিনি বললেন, এই বাড়িতে কেউ কখনো ওদের স্বীকার করেনি, তুমি করেছ। ওরা হয়তো এখন শান্তিতে থাকতে পারবে। কিন্তু আমি একটা কথা বলতে চাই, এই বাড়িতে থাকার সিদ্ধান্তটা সহজ ছিল না। এখনো রাত হলে একটু ভয় লাগে, এখনো মাঝে মাঝে উঠোনে ছায়া দেখি, এখনো ছাদে পায়ের শব্দ হয়। কিন্তু সেই 17টি হাতের ছাপ যেটা আমাদের প্রথম রাতে দেখেছিলাম, সেটা আর দেখা যায় না, সেটা মুছে গেছে। হয়তো ওরা বুঝে গেছে এই বাড়িতে এখন মানুষ আছে যারা ওদের অস্বীকার করে না। আমি এখনো সেই বাড়িতে আছি। দেবাঞ্জলির শেষ কথাগুলো আমার মাথায় গেঁথে গেছে। তিনি বলেছিলেন, ভাই, যোধপুরের পুরনো বাড়িগুলো অনেক পুরনো দুঃখ বুকে নিয়ে দাঁড়িয়ে আছে। সেই দুঃখের কথা যদি কেউ জানতে না চায়, স্বীকার না করে, তাহলে সেই দুঃখ ঘুরে বেড়ায়। কিন্তু যদি কেউ একটু থেমে বলে, আমি জানি, আমি মানি, তাহলে হয়তো সেই দুঃখ একটু শান্ত হয়। উঠোনের সেই কূপে এখনো জল আছে, আর সেই জলের গভীরে 150 বছর ধরে 11টি শিশু অপেক্ষা করে, কেউ একটু বলুক, আমরা তোমাদের কথা মনে রাখি। শ্রোতা বন্ধুরা, আজকের এপিসোড 106-এর দুটো ঘটনা এখানেই শেষ হলো। ভারতের সেই রাতের রেলপথে যেখানে একজন মৃত চালক বারবার ট্রেন থামিয়েছেন, শুধু এইটুকু বলতে যে আমার পরিচয় মিথ্যা হয়ে যেতে দিও না। আর রাজস্থানের সেই হাভেলিতে যেখানে 150 বছর ধরে 17টি হাত উঠোনের মাটিতে ছাপ রেখে যাচ্ছে, শুধু এইটুকু বলতে যে আমরা এখানে আছি, আমাদের ভুলো না। এই ঘটনাগুলো আমাদের মনে করিয়ে দেয়, মৃত্যুর পরেও কিছু থাকে, কোনো অপূর্ণ চাওয়া, কোনো অমীমাংসিত কষ্ট, কোনো অস্বীকৃত পরিচয়। আর সেগুলো যতদিন না মেটে, ততদিন ওই পথে, ওই বাড়িতে, ওই রেল লাইনের ধারে কেউ একজন থেকে যায়। আপনারা কেউ যদি এমন কোনো অভিজ্ঞতার মুখোমুখি হয়ে থাকেন, তাহলে অশরীরীর সাথে শেয়ার করুন। আমাদের ইমেল oshoririoficial@gmail.com। আপনার নাম ও পরিচয় গোপন রাখার প্রতিশ্রুতি দিচ্ছি। আজকের এপিসোড কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। লাইক দিন, শেয়ার করুন। যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করুন, যাতে পরের এপিসোড মিস না হয়। মনে রাখবেন, সন্ধ্যা 7টা আর রাত 9টা মানেই অশরীরীর ভয়ের আসর। এই আসর থেকে বেরোনোর পথ নেই। যতক্ষণ অন্ধকার থাকবে ততক্ষণ ঘটনা চলবে, যতক্ষণ ভয় থাকবে ততক্ষণ অশরীরী থাকবে। আগামী নতুন এপিসোডে নতুন ভয়ঙ্কর সত্য ঘটনা নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদ থাকুন। রাতে একা বাইরে যাবেন না। পুরনো বাড়িতে প্রথম রাতে ঘুমানোর আগে একবার ছাদে উঁকি দিন। আর ট্রেনে চাপলে যদি চালক বারবার ব্রেক কষেন, জানালা দিয়ে বাইরে তাকাবেন না। আল্লাহ হাফেজ।